আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট নেয়ার অভিযোগে ২ মামলায় শেখ হাসিনা এবং শেখ রেহানার ৩ সন্তানের বিরুদ্ধে আদালতের রায় আজ। একুশ বছর পর দুপুরে খুলনা যাচ্ছেন তারেক রহমান। বক্তব্য রাখবেন নির্বাচনী জনসভায়। নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস। বিকালে যাবেন যশোরে। চট্টগ্রাম ও কক্সবাজারে আজ জামায়াতে আমিরের ৫টি সমাবেশ। দুপুরে অংশ নেবেন মহেশখালীর জনসভায়। নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা। ফ্যাসিস্টরা দিল্লির সিগন্যাল নিয়ে ভোট বানচালের ষড়যন্ত্র করছে। রংপুরের জনসভায় আসিফ মাহমুদ। এবারে নির্বাচনে জাতীয় পার্টির মৃত্যু হবে হাসনাত আব্দুল্লাহ। এবং একটি দল ক্ষমতার লোভে ইসলামী ঐক্য ভেঙেছে, মুফতি রেজাউল করিমের অভিযোগ। বর্তমান বাস্তবতায় স্বাধীনতার সপক্ষে একমাত্র দল বিএনপি, মন্তব্য আবু সাইদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা পৃথক ২ মামলার রায় আজ ঘোষণা করা হবে। শেখ হাসিনার সঙ্গে এসব মামলায় তার ছোট বোন শেখ রেহানার ৩ সন্তান টিউলিপ সিদ্দিক, রেদন মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ মোট ২২ জন আসামির বিরুদ্ধে রায় দেবেন ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম। অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে বাড়ি বা আবাসন সুবিধা থাকার তথ্য গোপন করে আইন ও নীতিমালা ভেঙে প্লট বরাদ্দ নেন। দুদকের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। এর আগে প্লট দুর্নীতির ৪ মামলায় শেখ হাসিনার ২৬ বছরের কারাদণ্ড হয়েছে। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দীর্ঘ ২১ বছর পর আজ খুলনা ও যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো। হেলিকপ্টার যোগে তারেক রহমান খুলনায় আসবেন দুপুর ১২টায়। এরপর নগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠের জনসভায় যোগ দেবেন। পরে যশোরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে উপশহর কলেজ মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে ২ জেলা শহর নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই মুহূর্তে খুলনার সমাবেশ স্থলে আছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান রাজীব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, সমাবেশে ঘিরে কেমন উচ্ছ্বাস দেখছেন? মীরা, প্রথমেই আমি সমাবেশ স্থলের যে পরিস্থিতি আমরা একটু দেখাতে চাই যে আসলে সমাবেশটি আনুষ্ঠানিকভাবে বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই কিন্তু নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সমাবেশ স্থল যে খালিশপুর প্রভাতী স্কুল মাঠে কিন্তু জড়ো হচ্ছেন। উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এই পুরো নগর জুড়ে, খুলনা নগর জুড়ে। কারণ আসলে দীর্ঘ প্রায় ২২ বছর পর কিন্তু ধানের শীষের কাণ্ডারি আসছেন এই শিল্পনগরী খুলনায়। এর আগে কিন্তু ২০০৪ সালে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে শেষবারের মতো এই খুলনায় এসেছিলেন তারেক রহমান। দীর্ঘদিন পর তার এই সফরকে ঘিরে এই দক্ষিণাঞ্চলের অবহেলিত এই শিল্পনগরীর মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছেন আসলে তারেক রহমানের এই আগমনে জনগণের মধ্যে একটি আস্থা তৈরি হবে, জনগণের মধ্যে আশার সঞ্চার ঘটবে এবং ধানের শীষের
প্রতি যে সমর্থন আরও অনেক গুণে বেড়ে যাবে। আমরা একটু জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে কিন্তু সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ হয়েছে। নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বাস উন্মাদনা নিয়ে আসছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো কানায় কানায় ভরে যাবে এই খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ। এছাড়া আমরা জানিয়ে রাখতে চাই যে শিল্পনগরী খুলনায় যে দীর্ঘদিনের সমস্যাগুলো, যে একটি বিগত সরকারের যে অব্যবস্থাপনা দুর্নীতির কারণে এই শিল্পনগরী কিন্তু একটি কলকারখানা বন্ধ হয়ে মৃত নগরীতে পরিণত হয়েছিল। এছাড়া এখানে বিভিন্ন নাগরিক সমস্যা রয়েছে, বলা চলে অপরিকল্পিত নগরায়ন, সুপেয় পানির অভাব, বর্জ্য ব্যবস্থাপনা ঠিকমতো না হয়, বিভিন্ন নাগরিক সমস্যা কিন্তু রয়েছে এই খুলনা অঞ্চলে। তো এই অঞ্চলের সাধারণ মানুষ কিন্তু সব সমস্যার সমাধান চান। দীর্ঘদিনেও কিন্তু শিল্পনগরী অবহেলিত রয়ে গেছে। তারেক রহমান আসলে তারেক রহমান এই সব সংকটের বিষয়ে দিক নির্দেশনা দিবেন, সংকট সমাধানে বিএনপির পরিকল্পনার কথা জানাবেন, এমনটি আশা করছেন এই জায়গার সর্বস্তরের মানুষ, বিএনপির নেতাকর্মীরা। আর সার্বিক যে পরিস্থিতি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু হেলিকপ্টার যোগে দুপুর 12টায় এই সমাবেশ স্থলে যোগ দিয়ে বক্তব্য রাখবেন, এমনটি আশা করা হচ্ছে। আর এর মধ্যেই কিন্তু অনেকটাই ভরে গেছে এই খালিশপুর স্কুল মাঠ। নেতাকর্মীরা অপেক্ষা করছেন প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য। এই ছিল খুলনার খালিশপুর স্কুল ময়দান থেকে বিএনপির নির্বাচনী সমাবেশের সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ চট্টগ্রাম ও কক্সবাজারে 5টি জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11:30টায় কক্সবাজারের মহেশখালীর জনসভায় যোগ দেবেন তিনি। আজ কক্সবাজার ও চট্টগ্রামের আরও 4টি স্থানে সমাবেশে অংশ নেবেন জামায়াতের আমির ও 11 দলীয় ঐক্যের নেতারা। এর মধ্যে দুপুরে কক্সবাজারে, এরপর লোহাগাড়ায়, পদুয়া, সীতাকুণ্ড এবং চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের। এই সমাবেশকে কেন্দ্র করে কক্সবাজার ও চট্টগ্রামে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। কক্সবাজারের মুক্তিযোদ্ধা মাঠে জনসভায় স্থলে আছেন প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ খবর। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই জনসভা স্থলে আসবেন দুপুর 1টায়। এখন দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই জামাত ইসলামের যে কর্মী, সমর্থক, নেতা কর্মী সবাই কিন্তু অনেকেই চলে এসছেন এবং মঞ্চে বিভিন্ন তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে, মাঝে মাঝে তাদের নেতাকর্মীরাও বক্তব্য রাখছে। তো এই মুক্তিযোদ্ধা মাঠের প্রস্তুতি সম্পর্কে আপনারা দেখছেন। আপনারা কিন্তু শুধু এটি নয়, মোট 5টি জনসভায় ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিবেন। তিনি প্রথমেই পৌঁছবেন হেলিকপ্টার যুগে মহেশখালীতে। তিনি আজকে 11:45 সেখানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর দুপুরে 1টার দিকে এই জনসভা স্থলে তিনি পৌঁছবেন। এরপরেই কিন্তু তিনি আবার ফিরে যাবেন চট্টগ্রামেও তিনি 3টি জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি ঢাকায় রাত 8:30টার দিকে ঢাকায় ফেরার কথা রয়েছে। তো এই জনসভায় গুলোতে কিন্তু শুধু জামাতের নেতাকর্মী নয়, তাদের যে শরিকরা রয়েছে, শরিক দলগুলোর নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন। এখন আমরা মঞ্চে কিন্তু তাদের শরিকদের নেতাকর্মীদেরকেও আমরা দেখতে পাচ্ছি এবং তাদের যে নির্বাচন এবং কক্সবাজারের যে উন্নয়ন, সেই উন্নয়নের কথা কিন্তু তারা এখনো বলছে। তো আমরা যখন ফ্যাসিস্টরা দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে নির্বাচন বানচাল করে আবারও ক্ষমতায় আসার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রংপুর 4 আসনের 11 দলীয় জোটের প্রার্থী আখতার হোসেনের নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। বিএনপি গোপনে না ভোটের জয় চাইছে উল্লেখ করে আরেক এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ হ্যাঁর পক্ষে আসতে দলের প্রতি আহ্বান জানান। এ সময় জাতীয় পার্টিকে ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা হিসেবেও উল্লেখ করেন তিনি বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর জাতীয় পার্টির মৃত্যু ঘটবে। যারা ফেলানীকে শহীদ করে কারাগারে ঝুলিয়েছিল, যাদের কারণে আবরার ফাহাদ শহীদ হয়েছিল, যাদের বিরুদ্ধে কথা বলে
শরীফ ওসমান হাদি শহীদ হয়েছে, যাদের বাধায় তিস্তা পারের জনগণ তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন পায়নি, তাদের সাথে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে। আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আরোহণের চেষ্টা করা হচ্ছে। আপনারা কি তাদেরকে আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে আসার পর এদেশের ক্ষমতায় আরোহণের জন্য ভোট দেবেন? বিএনপি ওপেনে হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু গোপনে তারা ন্যায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে এসে গণভোটে মুখে যেটা বলবেন কাজে সেটা করে হাকে জিতিয়ে আগামী সংসদে আমরা ক্ষমতা কাঠামোর ইতিবাচক পরিবর্তন করব ইনশাআল্লাহ। 24-এর অভ্যুত্থানের পর ইসলামের পক্ষে ঐক্যের আহ্বান জানালেও একটি শ্রেণী ক্ষমতার লোভে দূরে সরে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় নোয়াখালী 1 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলামের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। আগে দেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, দুর্নীতিতে দেশ বারবার শীর্ষে উঠেছে উল্লেখ করে রেজাউল করিম অভিযোগ করেন এখন ইসলামের নাম ব্যবহার করে বিদেশি নীতি ও সংস্কৃতি বাস্তবায়নের চেষ্টা করছেন। বিএনপি সংস্কারে বিশ্বাসী বলেই আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আবু সাইদ। পাবনার ধুলাউড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এই ঘোষণা দেন। আবু সাইদ বলেন 2008 সালের পর থেকে তিনি আওয়ামী লীগ থেকে দূরে রয়েছে এবং আর দলে ফেরার চেষ্টা করেনি। সে সময় তিনি রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন বলেও জানান। তিনি বলেন জুলাই সনদের মাধ্যমে সেই সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। আবু সাইদ দাবি করেন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় স্বাধীনতার সপক্ষের একমাত্র দল বিএনপি। সভায় প্রধান বক্তা ছিলেন পাবনা 1 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ শামসুর রহমান। বিএনপির কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন অপতৎপরতা চালিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ রুখে দেবে। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান। আমি ব্যক্তিগতভাবে নিজামীকে ভোট দিয়েছি, মওলানা মতিউর রহমান নিজামীকে। আমি আজকে যারা বেহেশতের টিকিটের কথা বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতের টিকিট, আমি আপনাদের কাছে আর ভোট চাইবো না। আমার 3 বারের টিকিট, বেহেশতের টিকিট আপনারা দিবেন, আমি এই মঞ্চ থেকেই চলে যাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। সে সময় রাজধানী সহ সারা দেশে পুরোদমে প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত প্রার্থী ও নেতাকর্মীরা। পাড়া মহল্লায় চলছে প্রচারণা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এদিকে উন্নয়ন সংস্কার, অন্যদিকে সন্ত্রাস মাদকমুক্ত সমাজ গঠন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। তবে ভোটাররা বলছেন যোগ্য ও সৎ প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে চান তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণায় সরব রাজধানী সহ সারা দেশ। ঢাকা 8 আসনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এবারে নির্বাচনটা হলো একটা কি বলবো, এটা বলা খুব ডিফিকাল্ট। আমি নির্বাচন করেছি যাদের সঙ্গে আগে, তারা স্বনামধন্য সমস্ত নেতৃবৃন্দ ছিল। এই আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিও দিনভর প্রচারণা চালিয়েছেন। থেমে নেই বাংলাদেশ জাসদের প্রার্থী ইসমাইল চৌধুরী। যুবক যুবতীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ও চাকরির প্রশিক্ষণ কেন্দ্র আমরা এখানে প্রতিষ্ঠা করব। খেলাধুলা, সংস্কৃতি ও পাঠাগার পুনর্জীবন করব। আমরা এখানে বড় একটি সমস্যা রয়েছে, মাদকের সমস্যা ঢাকা 8-এ। আমরা মাদক বিরোধী সামাজিক আন্দোলন করব। মানুষ এই পুরাতনকে আর চায় না। তারা বলছে যে পুরাতনরা তো খেয়েটে একদম ভুঁড়ি ফুলিয়ে ফেলেছে, এবং নতুনদের মধ্যেও যারা আছে, আমি নাম বলতে চাচ্ছি না, আপনারা সবাই জানেন, তাদের সম্পর্কেও মানুষের ধারণা খুব একটা ভালো নয়। ঢাকা 17 আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে সমাবেশ করেছেন নেতাকর্মীরা। এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। মানুষই স্বতঃস্ফূর্তভাবে আসছে আমাকে আগামী দিনে তাদেরকে নিয়ে কাজ করতে পারি, সেই জন্য মানে যেদিকে যাই সবাই অক্লান্ত ভালোবাসা পাচ্ছি।
ঠাকুরগাঁও ১ আসনের সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় পথসভা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হলে তা ব্যর্থ করে দেওয়া হবে। কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচনকেও বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে যে ভোট আমরা দিব না, এইবার ভোট দিব না। ঝালকাঠি ১ আসনের আমো ইউনিয়নের নির্বাচনী জনসভায় অংশ নেন জামাত ইসলামীর প্রার্থী ডক্টর ফয়জুল হক। এ সময় তিনি বলেন, দাঁড়িপাল্লার প্রার্থী সন্ত্রাস চাঁদাবাজদের সঙ্গে নেই, মানুষের কল্যাণে কাজ করবে। এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন হবিগঞ্জ ২ আসনের প্রার্থীরা, করছেন সভা সমাবেশ ও পথসভা। উৎসবমুখর পরিবেশে নাটোর ২ আসনে প্রচার প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কুড়িগ্রাম ৪ আসনে বিএনপি ও জামাতের প্রার্থী হয়েছেন আপন ২ ভাই। বিএনপির প্রার্থী বড় ভাই আজিজুর রহমান এবং ছোট ভাই জামাত ইসলামের প্রার্থী মোস্তাফিজুর রহমান। এছাড়াও প্রার্থী ও কর্মী সমর্থকদের প্রচার প্রচারণায় মুখর সারা দেশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা। আসন্ন জাতীয় নির্বাচনে খুলনার ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় খুলনা ১। নির্বাচনী মাঠ থেকে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছে এই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর প্রচার প্রচারণা। ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন জেলা বিএনপির সভাপতি এজাজ খান। অন্যদিকে জামায়াত ইসলামীর হয়ে লড়ছেন ডুমুরিয়া উপজেলা সনাতনী শাখার সভাপতি কৃষ্ণ নন্দী। হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ায় সনাতনী ভোটার প্রায় ৫০%, যা নির্বাচনে ভোটের জয় পরাজয় ফ্যাক্টর হিসেবে কাজ করবে, এমনটি মনে করছেন এখানকার মানুষ। খুলনা ১ আসন নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। এটি খুলনা ১ আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীদের আলাপচারিতার একটি দৃশ্য। যেখানে চিরবৈরিতা ভেঙে দুজন প্রার্থী মেতে উঠেছেন খোশ গল্পে, যা ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের দক্ষিণ পশ্চিম জেলা খুলনার দাকপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা ১ আসন। ৩ লাখের বেশি ভোটারের এই আসনটি কৃষি নির্ভর হলেও নদী ভাঙন এ জনপদের বড় সমস্যা। রয়েছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য শিক্ষা সমস্যা। জোয়ারের পানিতে অত্র এলাকা ম্যাক্সিমাম সময় চালনার ওই নিচে এলাকাগুলো প্লাবিত হয়ে থাকে। এখনো অনেক অঞ্চলে রাস্তাঘাটের খুবই করুণ দশা। দলীয় কোনো পদ না, অথচ ট্যাগ লাগায় প্রশাসনের যে বাড়িতে হুমকি দামকি দেওয়া, এটা সেটা। খুলনা জেলার ৬টি আসনের মধ্যে মানুষের আলোচনায় খুলনা ১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডুমুরিয়া উপজেলা সনাতনী শাখার সভাপতি কৃষ্ণ নন্দীকে ঘিরে। জয়ের ব্যাপারে আশাবাদী বাবু কৃষ্ণ নন্দী চালাচ্ছেন নির্বাচনী প্রচার প্রচারণা। হিন্দু মুসলমান বড় কথা না, এখানে তো সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দাকব ভোটারকে যে ভোট দেবে তাকেই ভোট দেবে, সেই হিসাবে মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছে। এদিকে এই আসনে বিএনপির হয়ে নির্বাচন করছেন সাবেক জেলা বিএনপির সভাপতি ও ৫ বারের প্রার্থী আমির এজাজ খান। নির্বাচিত হলে মাদক সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে তোলা ও নদী ভাঙন রোধে স্থায়ী পরিকল্পনার কথা জানান তিনি। আমাদের এই অঞ্চলটা নদী ভাঙন কবলিত অঞ্চল। এই নদী ভাঙন কবলিত অঞ্চলে মানুষদেরকে রক্ষা করতে গেলে, মানুষের জমি রক্ষা করতে গেলে সর্বপ্রথম কাজটাই হবে এই অঞ্চলে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ করা। এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছেন ভোটাররা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মৌলভীবাজারে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন। তবু তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি মৌলভীবাজার শহরে। এই জেলায় এখন পর্যন্ত নির্বাচনে যে পরিবেশ রয়েছে শান্তিপূর্ণভাবেই এখানে যারা প্রার্থী রয়েছেন, যে মৌলভীবাজার যে 4টি আসনের, তারা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন। এখানে একজন তরুণ ভোটারের সাথে কথা বলবো। আপনি একটু বলবেন আপনারা দের এলাকায় এখন নির্বাচনী প্রচার প্রচারণা বা পরিবেশ কিরকম মনে হচ্ছে? আমাদের মৌলভীবাজার শহরে নির্বাচন প্রচারণা এখন মোটামুটি সুন্দরভাবেই আছে, কোনো মারামারি কোনো ঝামেলা নেই। আপনারা এখন কি প্রত্যাশা করছেন যে আপনাদের যে ভোটাধিকার যে অধিকার রয়েছে সেই ভোটাধিকার কি প্রয়োগ করতে পারবেন 12 ফেব্রুয়ারি? ইনশাল্লাহ। এখানে অনেক ভোটারের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে প্রতিযোগিতা হোক,
তবে কোনো হিংসা বিদ্বেষ কিংবা মারামারি হানাহানি তারা চান না। তারা চান যিনি এই আসন থেকে নির্বাচিত হোক তিনি যেন এই মৌলভীবাজার উন্নয়নের জন্য কাজ করেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। এই মুহূর্তে রাজধানীর শ্যামপুরে আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন ঢাকা 4 আসনের ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজধানীর শ্যামপুরে। শ্যামপুর ও কদমতলী থানা নিয়ে সংসদীয় আসন ঢাকা 4 গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে দলের মনোনয়ন পেয়েছেন তানভীর আহমেদ রবিন। অন্যদিকে 11 দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসাবে রয়েছেন জামাত নেতা জয়নুল আবেদিন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন মিজানুর রহমান। এখানকার ভোটাররা বলছেন আগামী দিন যিনি এখানে সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে অনেকগুলো চ্যালেঞ্জ নিতে হবে, কারণ ঢাকা শহরে যতগুলো আসন রয়েছে তার মধ্যে একমাত্র আসন এটি যেখানে একটি হাসপাতাল নেই, একটি খেলার মাঠ এবং একটি কমিউনিটি ক্লিনিক, এবং এখানে মশার উৎপাত রয়েছে, একই সাথে জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধানে যিনি কাজ করতে পারবেন এরকম একজন প্রার্থীকেই আগামী জাতীয় সংসদে পাঠাতে চান এখানকার ভোটাররা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে হচ্ছে আমার কাছে সবশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে শেরপুর 2 আসনের নালিতাবাড়ি উপজেলার কলসপাড় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে আছেন প্রতিনিধি আব্দুর রহিম বাদল। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন রয়েছি শেরপুর 2 আসনের নালিতাবাড়ি উপজেলার কলসপাড় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে। শেরপুর 2 আসনটি নকলা নালিতাবাড়ি নিয়ে গঠিত। এখানে 21টি ইউনিয়ন ও 2টি পৌরসভা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ফাহিম চৌধুরী, জামাতের গোলাম কিবরিয়া। প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে। এখানে ভোটারদের প্রচারণা মুখর হয়ে উঠেছে। ভোটাররা প্রার্থীদের কাছে তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের দাবি করছেন। বিশেষ করে এখানে যাতায়াত ব্যবস্থার সংস্কার এবং চেল্লাখালী নদীতে খনন করে সেখানে শক্তিশালী বাঁধ নির্মাণ করে পাহাড়ি ঢল রোধ করার দাবি তারা জানিয়েছেন। এই ছিল শেরপুর 2 আসন থেকে সালাম স্টিল ভোটের গাড়ির সর্বশেষ। এবার খেলার খবর। স্টপেজ টাইমে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোল স্প্যানিশ লা লিগায় নাটকীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়াকানোর বিপক্ষে 2-1 গোলের এই জয় শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনলো আলভারো আরবেলোয়ার দল। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে খেলার 15 মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়র লিড এনে দেন দলকে। 49 মিনিটে জর্জ ডি ফ্রুটোস বায়ো ভায়াকানোকে 1-1 গোলে সমতায় ফেরান। গোল হজম করে আরও চাপে পড়ে রিয়াল মাদ্রিদ। যোগ করার সময়ের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিকে গোল করে দলকে জয় পাইয়ে দেওয়ার পাশাপাশি লিগে নিজের গোল সংখ্যাও বাড়ান এই ফ্রেঞ্চ তারকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে প্লট নেওয়ার অভিযোগে 2 মামলায় শেখ হাসিনা এবং শেখ রেহানার 3 সন্তানের বিরুদ্ধে আদালতের রায় আজ। একুশ বছর পর দুপুরে খুলনা যাচ্ছেন তারেক রহমান। বক্তব্য রাখবেন নির্বাচনী জনসভায়। নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস। বিকালে যাবেন যশোরে। চট্টগ্রাম ও কক্সবাজারে আজ জামায়াতে আমিরের 5টি সমাবেশ। দুপুরে অংশ নেবেন মহেশখালীর জনসভায়। নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা। ফ্যাসিস্টরা দিল্লির সিগন্যাল নিয়ে ভোট বানচালের ষড়যন্ত্র করছে। রংপুরের জনসভায় আসিফ মাহমুদ। এবারে নির্বাচনে জাতীয় পার্টির মৃত্যু হবে হাসনাত আব্দুল্লাহ। এবং একটি দল ক্ষমতার লোভে ইসলামী ঐক্য ভেঙেছে মুফতি রেজাউল করিমের অভিযোগ। বর্তমান বাস্তবতায় স্বাধীনতার সপক্ষে একমাত্র দল বিএনপি, মন্তব্য আবু সাইদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন a2/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।